শুভ দুপুর প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান একুশের দুপুরে সবাইকে শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে একুশে দুপুর দেখছেন। প্রিয় দর্শক, প্রথমেই জানিয়ে দিচ্ছি আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে উপস্থিত আছেন মুসলিম এইডের হেড অফ এডুকেশন অ্যান্ড চাইল্ড এনায়েত হোসেন জাকারিয়া। আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি নিগার সুলতানা তন্নি। আসুন কথা বলি আজকের অতিথির সাথে। স্বাগত একুশে দুপুরে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আমাদের ভালো লাগছে আপনাকে আমাদের মাঝে পেয়ে। প্রথমে যে বিষয়টা দিয়ে শুরু করতে চাই বা জানতে চাই যে মুসলিম এইডের কার্যক্রম আমাদের বাংলাদেশে কবে থেকে আসলে শুরু হলো? যদিও আমরা জানি যে অনেকদিন ধরে কার্যক্রম চলছে, তারপর আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। মূলত মুসলিম এইড একটি চ্যারিটি অর্গানাইজেশন। 1991 সালে বাংলাদেশে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের খবর আমরা সবাই জানি। এটার মূলত রেসপন্সের অংশ হিসেবে মুসলিম এইড তার যাত্রা শুরু করে বাংলাদেশে, এবং তখনই আমরা বাংলাদেশে 3টি সাইক্লোন শেল্টার করেছিলাম এমার্জেন্সি রেসপন্সের পরপরই আমরা রিহ্যাবিলিটেশনের পার্ট হিসেবে। এবং সেই কার্যক্রমটিও মূলত শুরু হয়েছিল যে 3টি সাইক্লোন শেল্টার করেছি, এই শেল্টারগুলো এখন আবার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই ব্যবহৃত হচ্ছে। তো আপনি বলতে পারেন যে মুসলিম এইডের শুরু বাংলাদেশে 91 সালে, কিন্তু যখন থেকে শুরু তখন থেকেই আমরা শিক্ষাকে গুরুত্ব দিয়েই আমাদের কার্যক্রম শুরু করেছে। তবে যেহেতু শুরুর সময়টা আপনি বলছিলেন যে ঘূর্ণিঝড় কবলিত এলাকা, দুর্যোগপূর্ণ এলাকা দিয়ে আপনারা শুরু করেছেন কার্যক্রম, তো সেই হিসাবে যদি জানতে চাই যে বাংলাদেশে আসলে কোন কোন এলাকা বা অঞ্চলগুলো আপনারা আপনাদের কার্যক্রমে অন্তর্ভুক্ত করেছেন সেই হিসাবে? আপনি যদি দেখেন যে আমাদের স্লোগান মুসলিম এইড সার্ভিং হিউম্যানিটি, তো সেই বিবেচনায় আমাদের কিন্তু এরিয়া, জনবল, রং, ধর্ম, বর্ণ এগুলো কিন্তু আমরা বিবেচনায় নেই না। আমরা আমাদের মূল স্লোগান হলো পিপল হোয়ার ইন নিড। যে আমাদের 91 সালে শুরু হয়েছিল কক্সবাজার, চিটাগং, ওই অঞ্চলটি নিয়ে মূলত আমরা ওখান থেকে যাত্রা শুরু করেছি। এরপরে মঙ্গাপীড়িত এলাকা, উত্তরবঙ্গ, এভাবে যদি আপনি যান, সাইক্লোন শিডর যে প্রলয়ঙ্কারী আঘাত হানলো আমাদের দেশে, হ্যাঁ, মুসলিম এইড এট ফার্স্ট এখানে কিন্তু জয়েন করেছে একদিন পরেই, এবং আমি 60 জনের একটি টিম নিয়ে ওখানে গিয়েছিলাম। আমাদের যে এমার্জেন্সি টিম তারা খুলনা, বাগেরহাট বিভিন্ন অঞ্চলে তারা কিন্তু অবস্থান করেছিল। আমাদের হেডকোয়ার্টার তারা কিন্তু সারা রাত, এই খবরটা তো টিভিতে আসছিল, তো তারা কিন্তু আমাদের টিম হেডকোয়ার্টার থেকে শুরু করে বাংলাদেশের টিম, এরা কিন্তু সারা রাত সারা দিন জেগে কিভাবে এই প্রিপারেডনেস, কিভাবে রেসপন্স করা যায়, কারণ এর ভয়াবহতাটা কেমন হবে কেউ কিন্তু আজ করতে পারছিল না, আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব নয় কিছু হবে। এরপরে আইলা হয়ে গেল, সাতক্ষীরা অঞ্চলে আমরা সেখানে গিয়েছি। তো সেই বিবেচনা যদি আপনি বলেন যে আমরা সদা সর্বত্র যেখানে প্রয়োজন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সেখানে রেসপন্স করি। আর যদি আপনি ক্যাটেগরিক্যালি বলেন যে আমাদের বাংলাদেশে এখন 95 অফিস, শাখা অফিস রয়েছে, এবং আমাদের বাংলাদেশে ভলান্টিয়ার সহ প্রায় 1500 জনশক্তি এখন কাজ করছে। আর এরিয়া কভারেজে আমাদের অলমোস্ট 64 ডিস্ট্রিক্টেই এখন আমাদের কাজ আছে। তার মানে বোঝা যাচ্ছে যে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে কার্যক্রম। তো একটু জানতে চাচ্ছি যে এই যে প্রথমে সাইক্লোন বা এই যে দুর্গত এলাকা নিয়ে আপনারা কাজ শুরু করলেন, এর পরবর্তীতে এখান থেকে আমরা শিক্ষা ক্ষেত্রে আপনাদের কার্যক্রম দেখেছি, এবং স্পেশালি শিক্ষা ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাজ করছেন। তো এই জায়গা থেকে আসলে শিক্ষা ক্ষেত্রে যাওয়ার কারণটা বা সেটা কিভাবে আসলে শুরুটা হলো? একটি কথা যদি প্রথমে আমরা বিবেচনা করি যে আমার দেশের দরকার কি, দরকার হলো মানুষের ভাগ্যের উন্নয়ন। যারা আমরা আইএনজিও বলি, ন্যাশনাল এনজিও বলি, ইভেন যে কোনো গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের ভিশন 2021 আছে। তো মূল কথাটা কি? মূল কথাটা কিন্তু মানুষের অবস্থা পরিবর্তন। নিশ্চয়ই। কাজেই এখন পরিবর্তনের শুরুটা কোথা থেকে হবে? আপনি অসুস্থ হওয়ার পর কি চিকিৎসা নেবেন, নাকি আপনি অসুস্থ হবেন না? কোনটি দরকার? দুটোই কিন্তু দরকার। যে অসুস্থ হওয়ার পর আপনার চিকিৎসা দরকার, কিন্তু আমার দরকার যদি আমি বাবা হই, আপনি যদি মা হন, তাহলে আমাদের দরকার আমার সন্তান যাতে
অসুস্থ না হয়। তো সেটা কিভাবে হবে, সেজন্য দরকার কিন্তু আগের থেকেই কিন্তু সেই বিষয়টাতে কনসিয়াস থাকা। রাইট। তো কাজে আমরা যে কার্যক্রমগুলো আমাদের চালু আছে, ধরেন ওই সময় আমরা এমার্জেন্সি দিয়ে শুরু করেছি, কিন্তু যেমনটা আপনাকে বলেছি যে আমাদের কার্যক্রমের মূল কথাটাই হলো মানুষকে শিক্ষিত করে তোলা। আমরা এরপরে এমার্জেন্সি থেকে কিভাবে ডেভেলপমেন্টে আসলাম, আমার মনে হয় আপনার প্রশ্নটাই ওই জায়গায়। যে আমরা কাজ করতে গিয়ে দেখলাম যে আসলে এই যে দুর্যোগ হয় কেন হয়, কিছু হয়তো মানুষের ভুলের কারণে বা কিছু ম্যানমেড আমরা বলি, কিছু আছে অ্যাবসলিউটলি ন্যাচারাল, যেটা আসলে কোনো হাত থাকে না। কিন্তু আপনি এগুলোর উপর হয়তো তেমন কিছু করতে পারবেন না, কিন্তু আপনি পারবেন যে কিভাবে আপনি নিজেকে সেফ থাকবেন, আপনার সন্তানকে কিভাবে সেভ করবেন, আপনার পরিবেশ প্রতিবেশকে কিভাবে সুন্দর রাখবেন, এই জায়গাটা। সো আমরা আমাদের কাজের অভিজ্ঞতা থেকেই মূলত দেখতে পেয়েছি বা রিয়েলাইজ করেছি যে মানুষকে এই বিষয়ে সচেতন করা দরকার। সচেতনতার মূল কথাটাই হলো যে আপনাকে এডুকেট করতে হবে, নট নেসেসারিলি যে সবাইকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠাতে হবে সব শিক্ষা অর্জন করার জন্য। এই কারণেই আমরা এই কার্যক্রম করতে গিয়ে আমরা অরফানদেরকে সাপোর্ট করতাম। তো তখন দেখলাম যে অরফানদেরকে সাপোর্ট করলে এরা খায় দায় বড় হয় সবার মতোই, কিন্তু এক পর্যায়ে এরা হারিয়ে যায়, কারণ ছোটবেলায় তারা গাইডেন্স পায়নি, পরবর্তীতেও তাদেরকে ক্যারিয়ার ডেভেলপমেন্ট বলেন বা কোন বিষয়ে তাদেরকে সেক্ষেত্রে আসলে আপনারা সেই দৃষ্টিভঙ্গি থেকে মুসলিমের এই ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে আপনারা নজর দিয়েছেন। অনেক ভালো লাগছিল আসলে এই বিষয় নিয়ে আরো জানার ছিল, কিন্তু সময়ের স্বল্পতা এবং আমাদের এই মুহূর্তে একটু লাইভে যেতে হবে, আমাদের শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা চলে যাচ্ছি সেখানে। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে আনেন, তলাবিহীন ঝুরি নামে যে দেশ একটা খ্যাতি অর্জন করেছিল, সেই দেশে উৎপাদন উন্নয়নের রাজনীতি চালু করে বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদা আসনে প্রতিষ্ঠিত করে। নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের সৃষ্টি প্রক্রিয়া শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে পোশাক শিল্পের যে অভূতপূর্ব সাফল্য, বিশ্বের বাজারে বাংলা মুক্ত বাজার অর্থনীতিতে নতুন গতি সঞ্চার, নারীর ক্ষমতায়ন, বিশ্বের সঙ্গে নতুন সংযোগ স্থাপন বাংলাদেশকে একটি সম্ভাবনাময় রাষ্ট্রে পরিণত করে। 7ই নভেম্বর অন্ধকার থেকে আলোতে ফেরার দিন। 7ই নভেম্বর জনগণের সফল বিপ্লব ও জাতীয় সংহতি স্থাপনের সূচনার দিন। এই দিনটি যারা পালন করেন না তারা কখনোই বাংলাদেশের স্বাধীন অস্তিত্বে বিশ্বাস করেন বলে আমরা মনে করতে পারি না। তারা গণতন্ত্রে বিশ্বাস করেন বলে আমরা ভাবতে পারি না। তারা জনগণের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন চায় বলে আমরা বিশ্বাস করতে পারি না। এই দিনটিকে অস্বীকার করা বাংলাদেশকে অস্বীকার করার সামিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপরে দেশপ্রেমিক সৈনিক জনতা আস্থা স্থাপন করেছিল। প্রেসিডেন্ট জিয়া স্বাধীনতা যুদ্ধের কারণে, মুক্তিযুদ্ধে বলিষ্ঠ নেতৃত্বের কারণে তার মতো জনপ্রিয় রাষ্ট্রনায়ক বাংলাদেশে আর কেউ ছিল না। সে কারণেই তার শাহাদাত বরণের পর তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল, মানুষ মাতম করেছিল। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যারা 7ই নভেম্বরকে সৈনিক হত্যা দিবস বলে আখ্যায়িত করেন, তারা ইতিহাসকে বিকৃত করেন। প্রকৃত সত্য হচ্ছে যে সেই দিন সেই বিপ্লবের কারণেই দেশপ্রেমিক সেনাবাহিনী রক্ষা পেয়েছিল, দেশ রক্ষা পেয়েছিল, স্বাধীনতা রক্ষা পেয়েছিল। আওয়ামী লীগের নেতারা গণতন্ত্র হত্যা দিবস বলে এই দিনটিকে আখ্যায়িত করছেন, অথচ সত্য হচ্ছে যে সেদিন গণতন্ত্র নতুন করে জন্ম লাভ করেছিল। যারা এই কথা বলছে তারাই 1975 সালে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, গণতন্ত্র হত্যা করেছিল। তারাই পরবর্তীকালে
পিলখানায় বাহিনীকে ধ্বংস করে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। যারা জিয়াউর রহমানকে আইএসআইর চর বলেন, তারাই পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছিলেন, অথবা ভারতে পালিয়ে গিয়েছিল, অথবা অথচ জিয়াউর রহমান দেশের মাটিতে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দেশের মাটিতে শত্রুর সঙ্গে লড়াই করে দেশ স্বাধীন করেছিলেন। এই অনৈতিক অবৈধ সরকার এবং গণবিচ্ছিন্ন সরকার গণতন্ত্র ধ্বংস করেছে। এখন গণতন্ত্র পুলিশের বুটের নিচে। এই পুলিশ এখন এত বেশি উদ্ধত যে তারা রাজনৈতিক নেতার ভাষায় কথা বলে, রাজনৈতিক নেতাদের বিদ্রুপ করে, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানে ডক্টর মিজানুর রহমান যখন সত্য বলেন যে একটি বিশেষ জেলার পুলিশের লোকেরা নিজেদেরকে আইনের ঊর্ধ্বে মনে করছে এবং বলছেন যে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে গেছে, তখন বোঝা যায় কাছে হাতে রাজনৈতিকভাবে দেউলিয়া দল। এই সরকার অনৈতিক, গণবিচ্ছিন্ন, অবৈধ সরকার। পুলিশ র্যাবের উপর ভর করে দেশ দুঃশাসনে চালাচ্ছে সম্পূর্ণ ফ্যাসিস্ট কায়দায়। তাদের পায়ের নিচে মাটি নেই বলেই বিরোধী দলকে দমনের পথ বেছে নিয়েছে। ভিন্ন মত বিরোধিতা তারা সহ্য করতে পারে না। দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত টিআইবির প্রতিটি প্রতিবেদনে, এরা এখন দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, টিআইবির প্রতিটি প্রতিবেদনে দেশের প্রতিটি ক্ষেত্রে তাদের দুর্নীতি ও লুণ্ঠনের চিত্র প্রকাশ হয়ে পড়ছে। ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে ব্যাংক লুটের মধ্য দিয়ে, শেয়ার বাজার লুট করেছে, পদ্মা সেতুতে দুর্নীতি আমাদের পদ্মা সেতু সম্পর্কে বিনষ্ট করে দিয়েছে, বিদ্যুৎ খাতে দুর্নীতি করে, স্বাস্থ্য খাতে ভয়াবহ দুর্নীতি। আওয়ামী লীগ বিচার বিভাগকে দলীয়করণ করেছে, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ করছে, প্রশাসন দলীয়করণ করেছে, পার্লামেন্টকে এক দলীয় রাবার স্ট্যাম্পে পরিণত করেছে, নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। সম্প্রতি জাসদ নেতা জনাব হাসানুল হক ইনু সাহেব 30,000 জাসদ কর্মীর রক্তের সঙ্গে বেইমানি করেছেন এই নেতা এবং তার দল। শেখ মুজিবকে উৎখাতের জন্য যারা সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন, নেতৃত্ব দিয়েছেন, অসংখ্য মানুষ হত্যা করেছেন, তারা আজ চিহ্নিত গণবিরোধী, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণকারী শক্তি আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছে। সব তথাকথিত আদর্শ ও নৈতিকতাকে বিসর্জন দিয়ে ইতিহাসে ধিক্কৃত ও ঘৃণিত শৈলের শাসকদের সঙ্গে তাদের নামও লেখা থাকবে। এই সরকার এখন গণতন্ত্রের কোন স্পেস রাখছে না এবং তারা এই দেশকে একেবারে একটি একদলীয় শাসনের দিকে নিয়ে চলেছে, একটি স্বৈরাচারী একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চলেছে। এর পরিণতি কোনোদিনই ভালো হয়নি, কোন দেশেই ভালো হয়নি এবং এর জন্য অনেক মূল্য দিতে হয়েছে প্রত্যেককেই। জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলেই নিজেদের টিকে থাকার জন্য ভোটারবিহীন এই সরকার অবৈধ ও অনাচারমূলক পন্থাকে একমাত্র অবলম্বন করেছে। এরা মানুষের ভোট, জাতীয় সংসদ, সংবাদ মাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়েছে, সংবিধানের স্বীকৃত সভা সমাবেশ, রাজনৈতিক বক্তব্য রাখার অধিকারকে কেড়ে নিয়েছে, এদেশে ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনাকে নস্যাৎ করেছে। তাই দলীয় লোকদের দিয়ে সাজানো আইন শৃঙ্খলা বাহিনী দিয়েই এই অবৈধ সরকার নিজেদের টিকিয়ে রাখার চেষ্টা করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা এই বিপ্লব দিবস পালন করবার জন্য পিডব্লিউডির কাছে আমরা
চিঠি দিয়েছিলাম অক্টোবর 29 এবং পুলিশের কাছেও চিঠি দিয়েছিলাম 29 অক্টোবর। পিডব্লিউডির কাছে চিঠি দিয়েছিলাম সারওয়ার্দী উদ্যানকে আমরা সেই সমাবেশ করতে চাই এটা জানিয়ে মাঠের জন্য, আর পুলিশকে চিঠি দিয়েছিলাম মাইক ব্যবহারের অনুমতির জন্য। আপনারা জানেন যে এই সরকারের পুলিশ বাহিনী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, অনেকে তো বলেন যে তারাই দেশ চালাচ্ছে, তো এরা এতটাই ক্ষমতাশীল হয়েছেন, এতটাই ক্ষমতাবান হয়ে গেছেন এখন, যে তারা এখন আপনার এই জনসভা করতে দেয় না, মিছিল বের করতে দেয় না। ওই একই সঙ্গে দেখুন ডাবল স্ট্যান্ডার্ড কিরকম, যে আওয়ামী লীগ সারওয়ার্দী উদ্যানে 3 তারিখে মিটিং করেছে এবং প্রতিদিন তারা আপনার তাদের অফিসের সামনে মিটিং করছে, রাস্তায়, এবং মিছিলও করছে, এবং 32 নম্বর ধানমন্ডির সামনে মিটিং করছে, মিছিল করছে। অথচ আমরা যে একেবারে ন্যূনতম যে কর্মসূচি, মানববন্ধনের কর্মসূচি, প্রেস ক্লাবের সামনে আমাদের মোয়াজ্জেম হোসেন আলাল সাহেবের মুক্তির দাবিতে মোহাম্মদপুরের নেতারা করেছিল, কর্মীরা করেছিল, সেখানে তাদেরকে আক্রমণ করেছে এবং গ্রেফতার করে নিয়ে চলে গেছে। আপনারা দেখেছেন মোহাম্মদপুরে আলাল সাহেব তার বাসার ভেতরে, ইনসাইড হিজ হাউস, উনি একটি কর্মী সভা করছিলেন, সেখান থেকে 80 জন সহ আলাল সাহেবকে ধরে নিয়ে চলে গেছে। আপনার প্রায় প্রতিটি জায়গায় আপনারা নিচেও দেখেছেন, এখানে পুলিশ এখানে আমাদের কর্মীদেরকে সকালবেলা থেকেই আসতেও বাধা দিয়েছে, যেতেও বাধা দিচ্ছে। অর্থাৎ এটা একটা পুরোপুরিভাবে পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে এবং এই সরকার পুরোপুরিভাবে এই পুলিশের উপরই পুরোপুরিভাবে নির্ভরশীল হয়ে পড়েছে। এরা গণতন্ত্রের কথা বলে, অথচ গণতন্ত্রের রেশ মাত্র এখানে নাই, তার এতটুকু স্পেস এখানে নাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা 7 তারিখের এই চিঠি দেওয়ার পরে কাল রাত 11টা পর্যন্ত আমাদের নেতারা যোগাযোগ করেছেন। সন্ধ্যার সময় আমাদের নেতারা গিয়েছিলেন, তাদের কোনো কর্মকর্তা সেখানে ছিলেন না, তারা কোনো কথা বলেননি। আমাদেরকে জানানো হয়েছে যে অনুমতি দেওয়া হয়নি। আমরা দেশের যে আইন আছে সেটা যত কালা কানুনি হোক, যত আপনার কালো আইনি হোক, আমরা যতটা সম্ভব চাই যে এই আইনগুলো মেনে চলার জন্য। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে ন্যূনতম সুযোগটুকু একটি রাজনৈতিক দলকে দেওয়া হচ্ছে না। এতটুকু মত প্রকাশের স্বাধীনতা যদি কোনো দেশের না থাকে, সভা সমিতি করবার স্বাধীনতা যদি না থাকে, যা আমার সাংবিধানিক অধিকার, তাহলে সেই দেশকে আপনারা কি বলবেন? আজকে আমাদের খুব দুঃখ হয় যখন দেখি যে কিছু কিছু সংবাদ মাধ্যমে এই বিষয়গুলো ঠিক সেইভাবে আসে না, আসে বিএনপি কোথায় কি ভুল করছে সেই বিষয়গুলো, একই সঙ্গে বিএনপিকে আপনার ডিসেকশন করার কাজগুলো আসে। কার পারপাস সার্ভ করা হচ্ছে আমরা জানি না, অন্তত এটুকু আমরা বলতে পারি যে সেখানে গণতন্ত্রের পারপাসটা সার্ভ করা হচ্ছে না। অথচ বাংলাদেশের সংবাদ মাধ্যম চিরকালই সবসময়ই একটা ইতিবাচক ভূমিকা পালন করেছে গণতন্ত্রের জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য। শুধু আমরা মনে করি যে এই ক্ষেত্রে তাদের যে ঐতিহ্য রয়েছেন, তারা সবাই এটাকে ধারণ করবেন এবং এই সংগ্রাম, যে সংগ্রামটা কোন দলের ক্ষমতায় যাওয়ার জন্য নয়, এই সংগ্রাম হচ্ছে গণতন্ত্রকে রক্ষা করবার সংগ্রাম, ভোটের অধিকারকে রক্ষা করবার সংগ্রাম, আমাদের মৌলিক অধিকারকে ফিরিয়ে আনবার সংগ্রাম। এই সংগ্রামে সবাই যেন ভূমিকা রাখতে পারেন সেই আহ্বান আমি সকলকে জানাচ্ছি। আমরা এই অনুমতি না দেওয়া, আমাদেরকে সভা করতে না দেওয়ার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে এর প্রতিবাদে আমাদের কর্মসূচি ঘোষণা করছি। ও হ্যাঁ, আরেকটি বিষয় আমি বলতে চাই, 2-1টি পত্রিকা এসেছে যে আমরা আমাদের মহানগর কমিটি তারা সভাটিকে বাতিল করেছেন। আমরা বাতিল করিনি, এই সভা সরকার আমাদেরকে করতে দেয়নি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এর প্রতিবাদে আগামীকাল 9 নভেম্বর রবিবার ঢাকা মহানগরী সহ সারা দেশে জেলা শহরে সদরে এবং মহানগরীর থানা
বিক্ষোভ মিছিল, থানাগুলোতে বিক্ষোভ মিছিল পালিত হবে। আমি আবার বলছি যে আগামীকাল 9 নভেম্বর ঢাকা মহানগরী সহ সারা দেশের জেলা শহরে এবং আগামীকাল জি মহানগরের থানাগুলোতে এবং আমাদের সারা দেশের জেলা সদরগুলোতে এর জন্য প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। আমরা আশা করব যে আমাদের এই সমস্ত গণতান্ত্রিক কর্মসূচিগুলো আমরা যেন পালন করতে পারি সেই বিষয়ে জনগণের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। জনগণ যেন আমাদের এই সংগ্রামে আমাদের সঙ্গে সহযোগিতা করেন এবং তারা এই সংগ্রামে অংশ নেন সেই আহ্বান জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি একটু অনুরোধ করব আমাদের মহানগরের আহ্বায়ক সাহেব তিনি এই বিষয়ে। দর্শক, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নয়াপল্টন থেকে বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তার বক্তব্য শুনছিলাম। আবার ফিরে যাচ্ছি অতিথির কাছে। আমরা যে জায়গাটাতে ছিলাম, আমরা এডুকেশন নিয়ে কথা বলছিলাম, আপনাদের বিভিন্ন কার্যক্রম এডুকেশনের ক্ষেত্রে। তো একটু বর্তমান কার্যক্রমগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আমরা আমাদের 7টি প্রোগ্রাম এই মুহূর্তে চালু আছে মুসলিম এইডে, আমরা মেইন প্রোগ্রাম বলি। সবগুলোরই ইন্টিগ্রাল পার্ট হলো এডুকেশন। কিন্তু যদি আপনি স্পেসিফিক বলেন এডুকেশন প্রোগ্রামে কি কি আমরা ডিল করি, এর মধ্যে আমরা যারা ঝরে পড়া শিক্ষার্থী তাদের জন্য উপন্যাসিক শিক্ষা প্রোগ্রাম আছে, এটা মায়েদের জন্য আবার অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে। এর পাশাপাশি আমাদের ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রাম আছে। আমাদের ঢাকায় দুটো, একটা উইমেন ডেভেলপমেন্ট সেন্টার আছে, যশোরে, রংপুর, চিটাগং, কক্সবাজার এসব এলাকায় আমাদের ইনস্টিটিউট আছে, যেখানে আমরা যারা বেকার যুবক অর্থাৎ যুব মহিলা এদেরকে আমরা 6 মাস, 3 মাস, 1 বছর এবং 4 বছর মেয়াদী ডিপ্লোমা প্রশিক্ষণের আওতায় নিয়ে আসি। আচ্ছা। আর এর পাশাপাশি আমাদের চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রাম আছে, স্টাইপেন্ড প্রোগ্রাম আছে, ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম আছে শিক্ষকদের, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। একটু এখান থেকে জানতে চাচ্ছি যে শিক্ষার সাথে চাইল্ড এবং নারীর ক্ষমতায়ন দুটো বিষয় নিয়ে আপনারা কাজ করছেন, তো এই অ্যাক্টিভিটিস গুলো যদি আমাদের ছোট্ট করে জানাতেন। আমাদের যদি উইমেন ডেভেলপমেন্ট প্রোগ্রামের কথা বলেন, আমাদের ইনস্টিটিউট গুলার প্রত্যেকটা একটা সেপারেট সেকশনই আছে যে এটা স্পেশালি উইমেন ইস্যু ডিল করবে। আর পাশাপাশি আমাদের 20টি ট্রেডে আমরা ট্রেনিং প্রোভাইড করে থাকি। এগুলোর জন্য ওপেন, ছেলে মেয়ে সবার জন্য ওপেন। কিন্তু আমরা বিশ্বাস করি, মনে করি যে ঘরের মেয়েরা, মায়েরা, বোনেরা এরা যদি স্কিলড হয় তাহলে তারা ডিসিশন মেকিং এ পটেনশিয়াল রোল প্লে করতে পারবে। আর এটা তখনই পারবে যখন সে নিজেকে কনফিডেন্ট মনে করবে। আর এই কনফিডেন্ট করার জন্য মূলত স্কিলটা দিয়ে থাকি আমরা। এই কারণে এই 20টা ট্রেডেই আমাদের মেয়েরা ট্রেনিং নিতে পারে, কিন্তু স্পেশালি আমরা 6টা ট্রেড মেয়েদেরকে এখানে প্রিভিলেজ দিই বেশি। যে ধরেন ইলেকট্রনিক্স টেকনোলজি, এখানে আমরা এই মেয়েদের 6 মাসের ট্রেনিং দিই এবং এমপ্লয়ারদের সাথে আমাদের এখানে কন্ট্যাক্ট আছে যে ট্রেনিং এর সাথে সাথে যারা চাকরি করতে চায় তারা যাবে। চিটাগং এ আমরা ইউএনডিপির সাথে কাজ করছি, যেখানে বিজেএমই এর সাথে আমাদের পার্টনারশিপ আছে, যে এখানে একেবারে আলট্রা পুয়ার শ্রেণী তাদেরকে ট্রেনিং করে আমরা সাথে সাথে গভর্নমেন্ট সেক্টরে তাদেরকে চাকরির ব্যবস্থা করছি। চমৎকার অ্যাক্টিভিটিস গুলোর কথা শুনছিলাম আমরা। নিশ্চয়ই সামনে কোনোদিন বসে আমরা আরো ডিটেলস শুনবো আপনার কাছ থেকে। আজকে সময় স্বল্পতার কারণে এখানে শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। অবশ্যই আপনাকে ধন্যবাদ, 21-এর সকলকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতাকেও অসংখ্য ধন্যবাদ মুসলিম মিডিয়ার পক্ষ থেকে আমাকে ডাকার জন্য। প্রিয় দর্শক, 21 দুপুরের আজকের আয়োজন এখানেই শেষ। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর। শীতে শুষ্ক ত্বকের জন্য চাই সাধারণ যত্নের চেয়ে বেশি কিছু। চাই ত্বকের সুস্থতা, আর তাই জেলির মাইক্রো ড্রপলেট সমৃদ্ধ ভ্যাসলিন টোটাল ময়েশ্চার, যা ত্বকের ময়েশ্চারকে করে 3 গুণ আর শুষ্ক